আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমরা কি করব, লসাগু আর গসাগু এই টপিকটা শিখব। তো লসাগু আর গসাগু এই টপিকটা যে কোনো চাকরির পরীক্ষা হোক বা হচ্ছে একাডেমিক পরীক্ষা হোক, ঠিক আছে, তাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। বেসিক্যালি আমাদের কোর্সটা হবে কি উপলক্ষে, চাকরির চাকরিতে কীভাবে ভালো করতে পারেন এই বিষয়ে। আর এখানে হচ্ছে আমরা এমসিকিউ প্রথমে দেখব, হচ্ছে বেসিক কীভাবে হচ্ছে পড়তে হয় অঙ্কটার ধাপে ধাপে। তারপরে হচ্ছে শর্টকাটে এমসিকিউ এর জন্য কীভাবে করবেন সেই বিষয়টা এই কোর্সের মধ্যে বা এই ভিডিওগুলোর মধ্যে থাকবে আর কি। আর যেহেতু আমি একটা কোচিংয়ে পড়াই, তো একটা ধারণা আছে যে একাডেমিকেও হচ্ছে পঞ্চম থেকে অষ্টম পর্যন্ত, পঞ্চম থেকে সপ্তম পর্যন্ত আর কি, যে আমাদের লসাগু গসাগুর টার্মটা লাগে, এইটাও আছে, তবে অল্প আকারে আর কি। তো শুরু করি। যে এখানে দেখতে পাচ্ছেন কি, এখানে হচ্ছে কি আছে যে লসাগুর গসাগু থেকে কোথায় কতটা কোশ্চেন আসছে এগুলো বর্ণনা করা আছে। যে প্রাইমারিতে আসছে হচ্ছে 16টা, সাল হচ্ছে 15 থেকে 22, আর নিবন্ধনে হয়েছে ষষ্ঠতম নিবন্ধন থেকে 18তম নিবন্ধনে স্কুল পর্যায়ে 2তে আসছে 6টা, স্কুলে আসছে 13টা, স্কুল পর্যায়ে আর কলেজ পর্যায়ে আসছে 15টা, আর বিসিএসে 35 থেকে 45তম বিসিএসে আসছে হচ্ছে কত, 8টা। আর অদার ধরো ব্যাংক জব আছে, অন্যান্য জব আছে, সেগুলোতে বিভিন্ন সময় কোশ্চেন আসে আর কি। তো এখান থেকে আমরা অবশ্যই 1-2 মার্ক কমন পাবো, আর যদি ভাগ্য ভালো হয় তাহলে হচ্ছে 2-3 মার্ক কমন পাইতে পারে আর কি। আর এখানে কিছু লেখা আছে, এগুলো আমরা বলবো। তো আসেন লসাগু আর গসাগু কি সেই জিনিসটা শিখি। লসাগুর পূর্ণরূপটা আগে শিখে নিই। লসাগু মানে কি, লসাগুতে হচ্ছে লসাগুর লতে হচ্ছে লঘিষ্ঠ, আর সাথে হচ্ছে সাধারণ, আর গুতে হচ্ছে কি গুণিতক। এখানে কিন্তু মূর্ধন্য ন হবে, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। আর গসাগুর ক্ষেত্রে কি হবে, এটা একটু এখানে লিখে নিই যেহেতু জায়গা কম এখানে। গসাগুতে না, গসাগুর গতে হবে হচ্ছে গরিষ্ঠ, গতে কি হবে গরিষ্ঠ, সাথে হচ্ছে সাধারণ, আর হচ্ছে এখানে গুতে এখানে কি হবে, যে গুণনীয়ক হবে, গুণনীয়ক হবে। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে এখানে মূর্ধন্য ন হবে, এখানে মূর্ধন্য, তারপর দন্ত ন। তো এই জিনিসটা মনে রাখার জন্য একটা ট্রিক্স বা হচ্ছে ছোট্ট টেকনিক কি, যে গুণের ক্ষেত্রে এই নটা হবে মূর্ধন্য ন, কি ন, মূর্ধন্য ন, দন্ত ন না কিন্তু। তাহলে এখানেও গুণ আছে, তাই না, এখানেও গুণ পর্যন্ত যে নটা লিখবেন সেটা কি হবে, মূর্ধন্য ন হবে। এখানেও গুণ পর্যন্ত যে নটা হবে সেটাও কি হবে, মূর্ধন্য ন হবে। তারপরে হচ্ছে বাকি অংশটা যদি কোনো ন থাকে তাহলে কি হবে, দন্ত ন হবে আর কি। এই এখন লঘিষ্ঠ মানে কি, লঘিষ্ঠ মানে হচ্ছে সবচেয়ে ছোট। লঘিষ্ঠ মানে কি, লঘিষ্ঠ মানে হচ্ছে সবচেয়ে ছোট। লঘু মানে কি, দুর্বল বা ছোট, তাই না, এরকম জিনিস বোঝায়। তো লঘিষ্ঠ মানে হচ্ছে সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট। আর গরিষ্ঠ মানে কি, সবচেয়ে বড়। তো লঘিষ্ঠ কেন বলতেছে এখানে, যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো গুণিতকের মধ্যে যেগুলো সাধারণ, ঠিক আছে, সাধারণ মানে কি কমন, সাধারণ মানে কমন। মনে করেন যে 6 আর আমি 12-র মধ্যে চিন্তা করতেছি, এটার আমি কি বের করব, লসাগু বের করব। তার মধ্যে আমি দেখলাম কি 2 আর 4 আছে, ঠিক আছে, 2 আর 4 দুই জায়গাতেই আছে। তো একটা উদাহরণ দিয়ে আমরা বোঝার চেষ্টা করি আসলে জিনিসটা কি, তাহলে বুঝতে সুবিধা হবে আর কি। 6 আর কি আছে আমাদের 12। আচ্ছা, গুণিতক মানে কি,
গুণিতক মানে এটা বুঝবো আমরা। তো এখন দেখেন গুণিতক মানে হচ্ছে এই যে গুণিতক মানে হচ্ছে কি যেই সংখ্যা মানে একটা সংখ্যা দিয়ে অন্য যতগুলো সংখ্যাকে ভাগ করা যায় সবগুলো সংখ্যাই ওই সংখ্যার গুণিতক হবে। বুঝে গেছে কথা? যে একটা সংখ্যা দিয়ে যতগুলো সংখ্যাকে ভাগ করা যায় সেই সবগুলো সংখ্যাই কি হবে? ওই সংখ্যার গুণিতক হবে। তো 6 দিয়ে আসলে এই গুণিতকটা আসলে কি হয়? অসীম হয়। দেখেন 6 দিয়ে আমি কি করতে পারবো? যে 6 দিয়ে আমি যদি ভাগ করি তাহলে 12কে ভাগ করা যাবে, 6কে ভাগ করা যাবে, 24কে ভাগ করা যাবে, তাই না? এরকম অসংখ্য। আমি চাইলে কত ভাগ করতে পারবো? 1,00,000কেও ভাগ করতে পারবো। এরকম বড় হইতেই থাকবে আসলে। গুণিতক হচ্ছে কি আনলিমিটেড। গুণিতক হচ্ছে আনলিমিটেড। আর আমাদের এখানে হচ্ছে গসাগুর যে গুণনীয়ক আছে সেটা হচ্ছে লিমিটেড। এই বিষয়ে আলোচনা আসতেছি, তো আমরা একটু বোঝার চেষ্টা করি লসাগুটার জিনিসটা কি। আচ্ছা, এখন একটু দেখেন যে এখানে 6 হবে, তাই না? তারপরে কি হবে? 12 হবে, 24 হবে, তাই না? আর এখানে কি আসবে? 12 আসবে, 24 আসবে, তাই না? 24 4 6 5 6 30, তারপরে হচ্ছে কি আসবে? 36 আসবে, তাই না? 36টা এখানে লিখলাম, তারপরে 3 12 36, তাহলে এখানে 36 আসলো। আচ্ছা, দুই জায়গায় কিন্তু আমরা কি পাইলাম? দেখেন দুই জায়গায় কি কি পাইলাম, কমন কি কি আছে? কমন মানে হচ্ছে সাধারণ। কমন মানে কি? সাধারণ। 24, এখানেও 24 আছে, তারপরে এখানেও আছে হচ্ছে কত আমাদের? 36, এখানে কি 36 আছে। এখন আমাদের আমাদের তাহলে কি আমরা প্রথমে কি বের করছি? গুণিতক। গুণিতক কি বলছিলাম? যে একটা সংখ্যাতে যতগুলো সংখ্যাকে ভাগ করা যাবে আর কি। এটা হচ্ছে আমরা কি দিয়ে দিব? ডট ডট দিয়ে দিব, কারণ এই মানগুলোর আসলে শেষ নাই। এই মানগুলোর কি নাই? শেষ নাই। এখন দেখেন এখানে 24, এখানে 24, এখানে 36, এখানে 36, তাই না? এখন 36 বড় না 24 বড়? 36 বড়। তাহলে আমাদের বলছে লঘিষ্ঠ, সবচেয়ে ছোটটা নিতে হবে। সবচেয়ে ছোটটা কোনটা? তাহলে অবশ্যই কি যেটা হচ্ছে 24, 36 থেকে কম, তাহলে ওইটা নিতে হবে। এরপরে যতগুলো আছে 36 থেকে বড় হবে, তাই না? 24 থেকে বড় হবে। তো 36 আর 24-এর মধ্যে 24 হচ্ছে ছোট, যেহেতু সবচেয়ে ছোটটা নিতে বলছে তাহলে কি নিব আমরা? 24টা নিব। জিনিসটা বোঝা গেল? তাহলে কি আমরা প্রথমে হচ্ছে গুণিতক বের করব। প্রত্যেকটা সংখ্যার আমাদের যেই সংখ্যাগুলো দিবে সেই সংখ্যাগুলোর কি করব? গুণিতকগুলো বের করব। গুণিতক বের করা হলো, বের করার পরে হচ্ছে যেটা সবচেয়ে ছোট আমরা হচ্ছে কি করব? গুণিতক বের করার পরে সাধারণ দেখব যে দুইটা সংখ্যা বা তিনটা সংখ্যার মধ্যে কোনগুলা কমন আছে, কোনগুলা কি আছে? কমন আছে। এখানে 24 আছে, এখানে 24 আছে, এখানে 36 আছে, এখানে 36 আছে, তাহলে কমন গেছে। কমনের মধ্যে এবার হচ্ছে লঘিষ্ঠটা নিতে হবে। গুণিতক, তারপর সাধারণগুলো খুঁজে বের করব, তারপর সবচেয়ে ছোটটা। 24 আর 24 আছে, এখানে 36 আছে, তাহলে 24টা নিব। আচ্ছা, এবার হচ্ছে আমাদের দেখেন এখানে গসাগুর জিনিসটা একটু খেয়াল করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আর কি। আচ্ছা আচ্ছা, গসাগুর পূর্ণরূপটা কি দেখলাম আমরা? গরিষ্ঠ সাধারণ কি দেখলাম? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক দেখলাম, তাই না? তাহলে এখন দেখেন গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এখন গুণনীয়ক জিনিসটা কি এটা আগে আমরা বুঝি। গুণনীয়ক মানে কি? গুণনীয়ক মানে হচ্ছে একটা সংখ্যাকে যেই যেই সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেই সবগুলো সংখ্যাই ওই সংখ্যার গুণনীয়ক। জিনিসটা কেমন? যে ধরলাম যে আমাদের 6 ধরলাম, এই 6কে দেখেন তো 1 দ্বারা ভাগ করা যাবে না, সব কিছুকে 1 দ্বারা ভাগ করা যায়, এটা তো আমরা জানি। 1, তারপর 2 দ্বারা ভাগ করা যাবে, 3 দ্বারা ভাগ করা যাবে, আবার 6 দ্বারা ভাগ করা যাবে, তাই না? 8 তো যায় না, 4 দ্বারা কি যায় না? তাহলে এই সবগুলোই কি 6-এর, এই সবগুলোই কি হবে? 6-এর গুণনীয়ক হবে। ঠিক আছে? আশা করি বিষয়টা বোঝা গেছে। না বোঝা গেলে কমেন্ট করতে পারেন, বোঝাই দেওয়া হবে আর কি।
আচ্ছা, তাহলে কি বললাম আরেকবার রিপিট করে দেই, যে একটা সংখ্যাকে যতগুলো সংখ্যা দ্বারা ভাগ করা যায় সবগুলো সংখ্যায় ওই সংখ্যার গুণনীয়ক, এগুলাকে কি বলবো তাহলে? গুণনীয়ক বলবো। কি বলবো? গুণনীয়ক বলবো। বোঝা গেছে না? আচ্ছা, এখন দুইটা সংখ্যার মধ্যে কিভাবে বের করব আমরা গসাগুটা সেটা একটু দেখি। আমরা এরপরে হচ্ছে আরো শর্টকাট পদ্ধতিতে কিভাবে করতে হয় সেগুলো শিখবো, তবে এখন আমরা হচ্ছে বেসিকটা পড়তেছি। তো এইটা হচ্ছে যারা চাকরির প্রিপারেশন নিচ্ছে বা হচ্ছে একাডেমিক পড়াশোনা করতেছে সবার জন্য আসলে এই ক্লাসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখেন, আমরা ধরলাম একটা হচ্ছে 6, ঠিক আছে, আর একটা হচ্ছে 8। এখন আপনাদের একটা নতুন সুন্দর একটা সহজ নিয়ম শেখাই দিব গুণনীয়ক বের করার, যে কিভাবে গুণনীয়ক বের করতে হয়। মনে করেন আমাদের একটা সংখ্যা আছে হচ্ছে 12। কত? একটা সংখ্যা আছে হচ্ছে 12, এর গুণনীয়ক বের করতে বলো, তখন কি করবেন? প্রথমে হচ্ছে 1 লিখবেন, নামতার মতো অনেকটা, যে 1-এর সাথে কত গুণ করলে আসলে 12 হয়। 12 গুণ করলে, তারপর আমরা 2 নিব, 2 দ্বারা যায় কিনা দেখব। প্রথমে 1 দ্বারা ভাগ করা যায় কিনা সেটা দেখব, তারপর 2 দ্বারা ভাগ করা যায় কিনা সেটা দেখব। 2 দ্বারা কি যায়? যায়, জোড় সংখ্যা যাবে। 6 দুগুণা কত হয়? 12। তাহলে আমরা 2 লিখলাম, 2 এর সাথে কত গুণ করলে আসলে 12 হবে? 6 গুণ করলে, তাই না? এবার 3 লিখব, 3 লেখার পরে যে দেখব কি যায় কিনা, ভাগ করা যায় কি? 3 4 12 হয়, যায়। এখন 4 দ্বারা যদি আমি ভাগ করি তাহলে কি যাবে? 3 4 12 হবে, তাই না? এখন 3 4 যে 12 হচ্ছে, এই যে 3 4 কত হচ্ছে? 12 হচ্ছে। এই যে আমি 4 লিখলাম প্রথমে, 3 এর পরে কত হবে? 4, আবার 3। দেখেন তো উপরের যে মানটা আছে আর নিচের যে মানটা আছে তার মধ্যে কি কোনো পার্থক্য আছে? আমরা জানি কি, যে গুণের হচ্ছে সংখ্যা যদি আমি চেঞ্জ করেও গুণ করি একই মান আসবে। 3 আর 4 গুণ করলেও 12 হবে, 4 আর 3 গুণ করলেও কি হবে? 12 হবে। তার মানে যখন আমার রিপিট মানটা আসতেছে তখন থেকে আমাদের কাজ অফ হয়ে যাবে। রিপিট মানটা যখন আসতেছে তখন থেকে কি হবে? আমাদের কাজ অফ হয়ে যাবে। তাহলে আমরা কিভাবে আসবো এখন? 1 2 3, আমরা কিভাবে আসবো? আমাদের হচ্ছে এইভাবে এই সিরিয়ালে আসবো, 1 2 3, তারপরে 4 5 6। তাহলে 12-র গুণনীয়কগুলো কি কি? 1 2 3 4 6 12। আশা করি বোঝা গেছে। এখন এই যে আমাদের 6 আর 8-এর বের করতে হবে, আপনারা নিশ্চয়ই পারবেন বা আমরা তো দেখবই এখন, তাই না? তাহলে গুণনীয়ক বের করার জন্য কি করতে হবে? প্রথমে 1-এর সাথে আমরা প্রথমে 1 2 3 এভাবে সিরিয়াল বাই যাব, যে কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়। যখনই রিপিট মান আসবে কাজ বন্ধ করে দিব। তো আমি যখন 1 নিলাম, 1 দ্বারা সব কিছুকে, সব সংখ্যাকে কি করা যায়? ভাগ করা যায়। তারপরে 1-এর সাথে আমি কত গুণ করলে আসলে 12 হবে? 12 গুণ করলে, তাই 12 গুণ করছি। তারপর 2-এর সাথে কত গুণ করলে আসলে 12 হবে? 2 দ্বারা 6 গুণ করলে। 3-এর সাথে কত গুণ করলে 12 হবে? 4 গুণ করলে, তাই 4 লিখছি। আবার 4-এর সাথে যদি 3 গুণ করি তাহলে কি হবে? 12 হবে। যখনই রিপিট মান আসবে তখনই আমরা কাজ বন্ধ করব। মনে করেন এখানে কি হলো, 3 দ্বারা ভাগ করা যায় না, তখন কি করতে হবে? 4 দ্বারা যায় কিনা দেখতে হবে, 5 দ্বারা যায় কিনা দেখতে হবে। এরকম করে যতক্ষণ পর্যন্ত রিপিট মান আসতেছে না ততক্ষণ পর্যন্ত আমাদের এভাবে মানগুলা নিতে হবে, ঠিক আছে? এখন দেখেন 6-এর ক্ষেত্রে কি হবে? এই যে হচ্ছে আমাদের 6, 1 আর 6 হবে, তারপরে হচ্ছে 2 গুণন কত হবে? 3 হবে, 3 গুণন 2 হবে। তাহলে কি 3 গুণন 2 আমরা নিব না? নেওয়া যাবে না তো, তাই না? তার মানে এটা বাদ। তাহলে 1 2 3 আর 6 হবে, 1 2 3 6। তাহলে লিখে ফেলি আমরা 1 2 3 6। তারপর 8-এরটা কি হবে ওইটা একটু দেখি। 8, 1 গুণন 8 হবে,
পর 2 এর সাথে যদি আমি 4 গুণ করি তাহলে 8 হবে। 3 দ্বারা কি যায় না, 3 দ্বারা যায় না, 4 দ্বারা যায়, 4 গুণ 8, তাহলে 4 গুণন 8 নিলাম, তাই না? এখন এই মানটা এই মানটার মধ্যে কোনো পার্থক্য নেই, তার মানে এটা বাদ। তাহলে 1 2 4 8 হবে। কত হবে? 1 2 4 8 হবে। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন, গুণনীয়ক বের করছি। এবার হচ্ছে কি করতে হবে, আমাদের স্টেপগুলো এরকম: গুণনীয়কের পর সাধারণ, সাধারণের পর লঘিষ্ঠ, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা হচ্ছে থার্ড, এইভাবে আসবো। তারপর এখান থেকে হচ্ছে এইভাবে আসবো। আচ্ছা, তাহলে এখানে কি কি কমন আছে বা সাধারণ সেগুলো বের করে নিতে হবে। এখানে কমন কি কি আছে? এখানে কমন আছে হচ্ছে আমার 2 2 1 1, তাই না? তাহলে কমন কি কি পাইলাম সেটা একটু আলাদা করে নেই। কমন কি কি পাইলাম? 2 আর 1 পাইছে কমন। এখন 2 আর 1 যে পাইলাম, 2 আর 1 যে পাইলাম, তার মধ্যে কে বড়, 1 না 2 বড়? অবশ্যই 2 বড়, এটা তো একদম সিম্পল জিনিস। তো 2 যে বড়, তার মানে হচ্ছে এই আমাদের 2টা নিতে হবে। 2টা কি করতে হবে? নিতে হবে। 2টা আমরা, তাহলে আমাদের এটাই হবে কি, আমাদের গসাগু। এটা কি হবে? গসাগু হবে। আশা করি জিনিসটা বোঝা গেছে যে লসাগুর পদ্ধতিটা কি, গসাগুর পদ্ধতিটা কি। সবচেয়ে বড়টাই হচ্ছে আমাদের নিতে হবে। তাহলে আমাদের স্টেপটা কি এইখানে, যে প্রথমে হচ্ছে আমাদের গুণনীয়কগুলো বের করতে হবে। গুণনীয়কগুলো বের করার পরে হচ্ছে সাধারণে যাব, সাধারণ থেকে হচ্ছে গরিষ্ঠ যেটা আছে সবচেয়ে বড়, সাধারণের মধ্যে যেটা সবচেয়ে বড় সেটা নিব। ঠিক আছে? তো আশা করি বিষয়টা বোঝা গেছে। এখন দেখি, এখন সংক্ষেপে বা হচ্ছে সহজ পদ্ধতিতে হচ্ছে লসাগু গসাগু করার আমরা কোন পদ্ধতিটা ইউজ করবো সেটা দেখি। এইটা যে পদ্ধতিটা ইউজ করবো সেটাকে হচ্ছে লসাগুর জন্য হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতি বলে, কিন্তু গসাগুর জন্য আসলে ওইভাবে কোনো আসলে ওইভাবে কোনো পদ্ধতি বলা হয় নাই আর কি। আচ্ছা, লসাগু ও গসাগু এটা হচ্ছে 3টা পদ্ধতিতে হচ্ছে ব্যবহার করা যায় বা হচ্ছে করা যায়। এগুলো হচ্ছে আমরা পরে শিখতেছি, পরের ভিডিওর শেষের দিকে শিখবো ইনশাল্লাহ। এখন দেখেন, লসাগু যদি আমরা করতে যাই, আমাদের মনে করেন যে সংখ্যা কয়টা দিল, আমাদের সংখ্যা 3টা দিল। কি কি দিল? 6 দিল, 10 দিল, আর হচ্ছে 10 দিল, আর হচ্ছে কি 12 দিল মনে করেন। তাহলে এটাকে হচ্ছে আপনারা, এটা হচ্ছে ছোটবেলা থেকে শিখে আসছেন সবাই, যে এরকম একটা কি করা, কি বলবো, এরকম একটা আলাদা করে দেওয়ার জন্য বা হচ্ছে একটা বক্সের মতো চিহ্ন বা এল চিহ্ন বলতে পারি, এল চিহ্ন কীভাবে দেওয়া হয়, এল চিহ্ন দেওয়া হয়। ঠিক আছে? এল এর মতো না, এল। এখন এটা লসাগুর জন্য কি বলে বললাম? ইউক্লিডীয় পদ্ধতি বলে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে লসাগুর ক্ষেত্রে আর গসাগুর ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখতে হবে আমাদের, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন। লসাগুর ক্ষেত্রে আমাদের সর্বনিম্ন যদি আমাদের 5টা 10টা 20টাও দেয়, বা অতগুলো তো দেয় না, আসলে ধরলাম যে 5টা, তো এর মধ্যে সর্বনিম্ন 2টাকে ভাগ যাইতে হবে, এমন কোনো মান দিয়ে আমাদের হিসাবটা শুরু করতে হবে। ঠিক আছে? সর্বনিম্ন 2টাকে ভাগ যাইতে হবে, তাহলে সেই মানটা আমরা এখানে লিখতে পারবো এই লম্বা রেখার পাশে বা দেয়ালের পাশে। ঠিক আছে? তো এখানে আর গসাগুর ক্ষেত্রে প্রত্যেকটাকেই ভাগ যাইতে হবে। গসাগুর ক্ষেত্রে কি হইতে হবে? প্রত্যেকটাকে ভাগ যাইতে হবে। এখন দেখেন, এখানে আমরা দেখি যে 2 দ্বারা, 1 দ্বারা তো সবাইকে ভাগ করা যায়, 1 আমরা নিব না। 6কে ভাগ করা যায় 2 দ্বারা, 3 দুগুণা 6। 10কে ভাগ করা যায় 5 দুগুণা 10। 12কে ভাগ করা যায় 6 দুগুণা 12। এখন তাহলে আমরা কি 2টা নিতেই পারি। তাহলে এখানে আমরা কি লিখব? 2 দ্বারা যদি ভাগ করি 6কে, এটা লসাগু গসাগুর যে প্রক্রিয়াটা, এগুলা হচ্ছে গুণনীয়ক আর গুণিতকের যে প্রক্রিয়া, সেটা হচ্ছে ভাগের সাথে সম্পর্কিত। এই যে 6 আছে, 6কে ভাগ করলাম, যদি একে ভাগ করি তাহলে কত হবে? 3। এই যে ভাগফলটা আছে, ভাগফলটা আমরা এখানে লিখতেছি। জিনিসটা কেমন? জিনিসটা হচ্ছে এরকম: 3 3 দুগুণা 6, তাহলে 6 লিখলাম, 0 আসছে।
আর একটা জিনিস, আমাদের যে এখানে ভাগটা করতেছি আমরা, এই ভাগটা নিঃশেষে বিভাজ্য হইতে হবে। ভাগটা কি হইতে হবে? নিঃশেষে বিভাজ্য হইতে হবে। বুঝে গেছে কথা? নিঃশেষে বিভাজ্য মানে কি? নিঃশেষে বিভাজ্য, বিভাজ্য মানে হচ্ছে ভাগ, মানে ভাগটাই কোনো মানে একদম নিঃশেষ বলতে কি বোঝা, যার কিচ্ছু নাই, তাই না? নিঃস্ব যেটাকে বলে। তো এখানে আমাদের ভাগশেষ শূন্য হইতে হবে। নিঃশেষে বিভাজ্য মানে ভাগশেষ শূন্য হইতে হবে, ভাগশেষ কোনো থাকা যাবে না। তার মানে হচ্ছে এখানে কি দেখেন, ভাগশেষ শূন্য, তাই নিঃশেষে বিভাজ্য। এই যে এই তিনটাকে হচ্ছে আমরা এখানে লিখছি, তিনটাকে এখানে লিখছি এইভাবে আর কি। তারপর যদি 10কে ভাগ করি তাহলে কত হবে? 5 হবে। যদি 12কে ভাগ করা হয় তাহলে কত হবে? 6 হবে। এখন আমরা 2 দ্বারা দেখি, 2 দ্বারা 6কে গেলেও 3কে যায় না, 5কে যায় না, মানে 2টাকে ভাগ করা যাচ্ছে না। তাহলে এই মানটা আমরা 2 নিতে পারবো না। 3 নিয়ে দেখি, 3 দিয়ে 3কে যাবে, 6কে যাবে, তাই না? তাহলে আমরা 3 নিতে পারবো। 3 নিলাম, এখানে হবে হচ্ছে 1, তারপরে এখানে আসবে হচ্ছে আমার 5কে তো ভাগ করা যাচ্ছে না, তাহলে 5 অপরিবর্তিত থাকবে। 6কে যদি ভাগ করি তাহলে 2 হবে। এখন দেখেন তো, এমন কোনো মান আছে কি যে 3টার 2টাকে ভাগ করা যাবে? 1কে 1 দ্বারা ভাগ করা যায়, তারপরে হচ্ছে 2কে যদি আমি ভাগ করি তাহলে কত হবে দেখেন, 2 দিয়ে ভাগ করতে পারবো, কিন্তু 5কে কি ভাগ করা যায় না? যায় না। 2 দিয়ে কি 1কে ভাগ করা যাবে? ভাগ করা গেলেও কিন্তু আমাদের যে ভাগের যে শর্তটা এখানে, যে নিঃশেষে বিভাজ্য হইতে হবে, নিঃশেষে তো বিভাজ্য হবে না, অবশ্যই পয়েন্ট মান আসবে, তাই না? পূর্ণ সংখ্যায় তো আসতেছে না। আমাদের এখানে যে মানগুলো আসবে নিঃশেষে বিভাজ্য 1 হইতেই হবে, আর হচ্ছে এই মানটাকে পূর্ণ সংখ্যায়, ভাগফল পূর্ণ সংখ্যায়, ভাগফল পূর্ণ সংখ্যায়, আর নিঃশেষে বিভাজ্য হইতে হবে। তাহলে ভাগফল পূর্ণ সংখ্যা আর নিঃশেষে বিভাজ্য হইতে হবে, ঠিক আছে? এখন দেখেন, তাহলে এখানে আমাদের 3টার মধ্যে 2টাকে ভাগ করা যায় এমন কোনো মান নাই। তাহলে আমরা কি করব এখন, এখানে যতগুলা মান আছে, এই যে আমাদের বর্ডার বা হচ্ছে যে লম্বা রেখা, এই রেখার থেকে শুরু করে সবগুলাকে গুণ করে দিব, সবগুলোকে কি করব? গুণ করব। তাহলে আমরা লিখি যে অতএব লসাগু ইকুয়াল কি হবে? 2 গুণন 3 হবে 1 গুণন 5 গুণন 2। এখন এখানে একের সাথে কোনো কিছু গুণ করলে কি ওই মানটাই হয়, তাহলে 1 না নিলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে? এখন দেখেন 5 দুগুণা কত হয়? 10, 3 দুগুণা কত হয়? 6 হয়। তাহলে 6 আর যদি 10 গুণ করি তাহলে কত হবে? 60 হবে, ঠিক আছে? আর একটা জিনিস, এমসিকিউতে প্রিলি যে কোনো পরীক্ষাতে কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, তো হচ্ছে ক্যালকুলেটর ছাড়া হিসাব করা শিখতে হবে আর কি। আচ্ছা, তাহলে লসাগুটা কিভাবে বের করলাম আশা করি বোঝা গেছে, তাই না? যে লসাগুর ক্ষেত্রে কি করতে হবে, এরকম সবগুলো মান লিখে ফেলতে হবে, গুণ করতে হবে আর কি। এখন যদি আমাদের গসাগু বলে তাহলে আরো সোজা, খালি বর্ডারের মানগুলো নিব। তাহলে কোনগুলো মান নিব? তাহলে হচ্ছে শুধু বর্ডারের মানগুলো নিব, এই যে এইটা আর এইটা, এই যে হচ্ছে আমাদের বর্ডারগুলো, তাই না? এখানে তো বর্ডার নাই, আসতে নাই, তার মানে হচ্ছে বর্ডারের মানগুলো শুধু নিব, এই 2 আর 3। তাহলে গসাগু কি হবে? গসাগু হবে হচ্ছে গসাগু হবে হচ্ছে 2 গুণন 3, 3 দুগুণ কত হবে? 6 হবে, ঠিক আছে? গসাগু কত হবে? 6 হবে। আচ্ছা, ওইখানে সমুদ্র আলোর একটা ইয়া পড়তেছে, এখানে দেখে দিই। তাহলে 2 আর 3 নিলাম, 3 দুগুণ কত হবে? 6 হবে, ঠিক আছে? এখন এই যে নিঃশেষে বিভাজ্যের ভাগের মধ্যে আর কিছু জিনিস আছে, যে কোনটা ভাজক কোনটা বাহ্য, ঠিক আছে? এই জিনিসটা একটু বলে দিই। তাহলে লসাগুর কি বুঝলাম আমরা, যে
এখানে এই প্রসেসে আসবে, প্রসেসে আসার পরে যে যেখানে হচ্ছে আমাদের 2টাকে ভাগ করা যায় এমন কোনো মান থাকবে না, তারপরে হচ্ছে সবগুলো মান গুণ করে দিব। আর লসাগুর ক্ষেত্রে আর গসাগুর ক্ষেত্রে হচ্ছে যে বর্ডারের যে মানগুলো আছে, বর্ডারের পাশে যে মানগুলো আছে বা লম্বা দাগের সাইডের যে মানগুলো আছে ওগুলোকে গুণ করতে হবে। এখন দেখেন একটা ভাগ প্রক্রিয়া কি হয়। ধরলাম যে আমি 12কে ভাগ করব বা 18কে ভাগ করব। 18কে ভাগ করলে আমি প্রথমে দেখবো যে 2 দ্বারা যায় কিনা, ছোট মান দিয়ে দেখতে হয়। 2 দ্বারা যদি ভাগ করি এখানে কত আসবে, এখানে আসবে হচ্ছে 9, তাই না? 9 দুগুণে কত হয়? 18 হয়, 0 হলো। এখন এই যে আমি যেই মান দ্বারা ভাগ করতেছি, জিনিসটা কেমন? 18 ভাগ 2 না, এটাই তো, এইটা আর এইটা, এই মান দ্বারা আমি একে ভাগ করতেছি। যাকে দ্বারা ভাগ করতেছে সেটা হচ্ছে কি ভাজক হবে, সেটা কি হবে? ভাজক হবে। আর এ ভাগ হয়ে যাচ্ছে, এটা ভাগ হয়ে যাচ্ছে, তাহলে এটা কি হবে? ভাজ্য হবে। এই দুইটা মানে একটা মানকে আমি ভাগ করতেছি, ভাগ করে একটা ফল পাইতেছি, ঠিক আছে? তাহলে যে ফলটা হবে সেটা তাদের সাথে মিল থাকবে, তাই না? তাহলে ভাগ, যেহেতু ভাগ প্রসেস, তাহলে ভাগ ফল হবে, ভাগ ফল হবে। তাহলে এই মানটা হচ্ছে ভাগ ফল। ভাগ করার পরে যদি কোনো অবশিষ্ট থাকে তাহলে সেটাকে বলতেছে ভাগ শেষ। মানে ভাগ করার শেষে যদি কোনো অবশিষ্ট থাকে তাহলে ভাগ শেষ। এটা হচ্ছে কি ভাগ শেষ। তাহলে এটা কি 2 দ্বারা ভাগ করতেছি, তাহলে কি হবে? ভাজক হবে, ভাজক। আর এটা হচ্ছে কি ভাজ্য, তাই না? আচ্ছা, ভাজক আর ভাজ্য মনে রাখার একটা টেকনিক আছে, ওইটা বলে দিই। সেটা কি, মানুষের সাথে মানুষ যে খাদক, একটা ধরেন মনে করেন যে একজন খুবই খাইতে পারে, সেরকম একটা মানুষকে কি বলি আমরা? খাদক বলি। আর খাবারকে আমরা কি বলি? খাদ্য বলি, তাই না? তো ওইটার সাথে মিল রেখে এটা বর্ণনা করা যায়। তাহলে দেখেন একটা মানুষ যে আছে, যে হচ্ছে খাদক, ঠিক আছে, বা খাবার খায় আর কি, সে খাদ্যটাকে দাঁতের মধ্যে দিয়ে বা মুখের মধ্যে দিয়ে কি করে, মানে হচ্ছে খাদ্যটাকে কাটে না, তাই না? খাদ্য কি তাহলে মানে আমাদের খাদক কি করে? খাদ্য খায়, খাদ্যকে হচ্ছে যে ভাগ করে, খাদ্যকে ভাগ করে। তাহলে কি করে? খাদক ভাগ করে ফেলে, ভাগ করে। তাহলে এখানে হচ্ছে আমাদের যে ভাজ্য আছে, ভাজ্য আর খাদ্য, ভাজ্য খাদ্য, ভাজ্য খাদ্য, দেখেন মিল আছে না? ভাজ্য। তারপর হচ্ছে এখানে কি হবে? ভাজক। তাহলে যে হচ্ছে খায়, সে হচ্ছে কি খাদক। যে জিনিসটা খাচ্ছে বা যাকে খাচ্ছে সেটা হচ্ছে খাদ্য। তার মানে যে ভাগ করতেছে সে ভাজক, যে ভাগ করতেছে সে ভাজক, যা মানে যে ভাগ হয়ে যাচ্ছে, সে কি হবে? ভাজ্য হবে। এ খাবার খাচ্ছে বা ভাগ করতেছে, খাদ্যকে ভাগ করতেছে, তাহলে কি খাদক। আর খাদ্য কি ভাগ হয়ে যাচ্ছে মুখের মধ্যে, তাই না? টুকরো টুকরো হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে খাদ্য। তাহলে ভাজক কি করে? এই ভাজ্যটাকে ভাগ করতেছে, ভাজ্যটাকে কি করতেছে? ভাগ করতেছে। আর এই ভাজ্যটা ভাগ হয়ে যাচ্ছে। বোঝা গেছে আশা করি। যে পেটুক বন্ধুর সাথে তুলনা করে মনে রাখবেন, খাবার আর পেটুক বন্ধুর সাথে তুলনা করে মনে রাখবেন। আর গুণের ক্ষেত্রেও যে জিনিসটা সেটা বলে রাখি। মনে করেন আমি 20-এর সাথে
10 গুণ করব যে পরের মানটা আছে, তার মানে এই মানটা দ্বারা আমি এই মানটাকে গুণ করতেছি বোঝায়। পরের মানটা দ্বারা সামনের মানটাকে গুণ করে বোঝাচ্ছে। তো যে গুণ করে ওই যে আগের মতোই ভাজ্য ভাজক, খাদ্য খাদক, সেটার সাথে কি হবে এখানের তুলনা করে আমরা হিসাব করব। তো যে গুণ করতেছে সে গুণক, যে গুণ করতেছে মানে একে গুণ করতেছে, এর মাধ্যমে গুণ করা হচ্ছে, আর এর মাধ্যমে কাকে গুণ করা হচ্ছে, একে গুণ করা হচ্ছে, তাহলে এটা হচ্ছে গুণক হবে, এটা হবে কি গুণ্য। একে গুণ করা হচ্ছে, এ গুণ করতেছে, এ খাচ্ছে, তাই না? এ গুণক, কারণ এর মাধ্যমে একে গুণ করা হচ্ছে, আর এ গুণ হয়ে যাচ্ছে, তাই না? গুণ্য, এই আর কি। এখন আচ্ছা, আমরা মোটামুটি অনেক কিছু শিখলাম। তার মধ্যে এখন আমরা পড়বো হচ্ছে, দেখেন, লসাগু আর গসাগুর মানের মধ্যে কার মানটা বড় বা কার মানটা হচ্ছে বেশি হয় সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখেন এখানে কি আছে, এখানে হচ্ছে গ আছে, গ, আর এখানে কি আছে, ল আছে না? এখন আপনি চিন্তা করেন, ক খ গ ঘর মধ্যে গ হচ্ছে আগে, ল হচ্ছে পরে, গ হচ্ছে আগে, ল পরে। তো গ লিখলাম, তারপর ল, হয় না? তো যেটা আগে সেটা ছোট, যেটা পরে সেটা হচ্ছে বড়। এখন আপনার কাছে একটু গোলমাল লাগতে পারে যে আগে হচ্ছে কি হচ্ছে ছোট হচ্ছে, তারপরে পরেরটা কেন বড় হবে। তো 1 2 3 দিয়ে হিসাব করলে জিনিসটা বোঝা যাবে যে 1 তারপর ডট দিয়ে 10, কার মান বড়, 1 বড় না 10 বড়? অবশ্যই 10 বড়, তাই না? তার মানে হচ্ছে যেটা আগে থাকে সেটার মান কম, যেটা পরে থাকে সেটার মান বেশি। তো গসাগুর ক্ষেত্রে এখানে গটা কি আছে, আগে আছে, তাহলে গসাগুর মানের যে ভ্যালুটা হবে সেটা কম হবে, সেটা কি হবে, কম হবে। আর লসাগুর মান বা আমাদের লসাগুর মানটা কি হবে, বড় হবে। লসাগুর মান বড়, লসাগু এর মান বড়, আর গসাগু এর মান ছোট হবে। ঠিক আছে, আশা করি জিনিসটা বোঝা গেছে। এখন আমাদের না সবারই একটা জিনিস খুব ভুল হয়, সেটা কোন জিনিস, সেটা হচ্ছে লসাগুর এই গু আর এই মানে এখানে যে গুটা আছে, যে লসাগু আর গসাগুর, এটার পূর্ণ রূপের ক্ষেত্রে এটা গুণিতক হবে না গুণনীয়ক হবে, এটা গুণনীয়ক বা গুণিতক হবে, এটা নিয়ে আমাদের খুবই কনফিউশন লাগে যায়। এটা মনে রাখবেন কিভাবে, এটা মনে রাখার জন্য টেকনিক হচ্ছে কি, আচ্ছা গুণনীয়ক, লসাগু মানে কি বলেন তো, লঘিষ্ঠ না? লসাগু মানে কি, লঘিষ্ঠ, তার মানে ছোট। তার মানে এইখানের যে গুটা আছে পূর্ণরূপটা কি হবে, লসাগু মানে যেহেতু ছোট, তাহলে এটার পূর্ণরূপটাও কি হবে, ছোট হবে বা অল্প বর্ণ নিয়ে গঠিত হবে। আর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ মানে কি বড়, তার মানে এটার যে গুয়ের পূর্ণরূপটা হবে, গু বর্ণের পূর্ণরূপটা কি হবে, বড় হবে, গরিষ্ঠ আছে, বেশি বর্ণ নিয়ে গঠিত হবে। তাহলে এটা কি হবে, গুণিতক হবে। কেন গুণিতক হইল, আর এখানে কি হবে, আচ্ছা গসাগু বড়, তাহলে এটা কি হবে, গুণনীয়ক হবে, গুণনীয়ক হবে। দেখেন যেটা বললাম, গুণিতকে কয়টা বর্ণ আছে, গুণিতকে বর্ণ আছে হচ্ছে 4টা, 1টা 2টা 3টা 4টা। আর গসাগুর এই গুণনীয়কে আছে 1টা 2টা 3টা 4টা 5টা। তার মানে যেহেতু গরিষ্ঠ তাই 5টা হবে এখানে বা বড়, যেহেতু লঘিষ্ঠ তাই 4টা হবে বা ছোট হবে, বা ছোট অংশ নিয়ে গঠিত হবে। তার মানে লসাগুর ক্ষেত্রে অবশ্যই কি হবে,
গুণিতক হবে, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হবে। তাহলে গসাগুর ক্ষেত্রে অবশ্যই কী হবে, এখানে গুণনীয়ক হবে। আশা করি জিনিসটা বোঝা গেছে। আর এখানে আরেকটা জিনিস আছে, সেটা কি, যে এই মানটা নামে ছোট কিন্তু মানে বড়। গুণনীয়ক কি হয়, নামে ছোট মানে বড়, এটা মনে রাখবেন। আর এটা হচ্ছে কি, নামে বড় মানে ছোট। তাহলে গুণিতক কি, গুণিতক হচ্ছে নামে ছোট মানে বড়। গুণনীয়ক কি, নামে বড় মানে ছোট। এখন জিনিসটা কি আসলে, তাই না, বললাম তো এটার মানটা বড় হবে, এটার মানটা কি হবে, ছোট হবে। যে 6 দিয়ে দেখলাম, 6-এর ক্ষেত্রে কি হবে দেখেন। তাহলে 6-এর ক্ষেত্রে কি হয় এটা তো বুঝলাম, তাই না। আচ্ছা এখানে দেখি, 6 এখানে লিখলাম। এখন এর যদি আমি গুণনীয়কগুলো লিখি, গুণনীয়কগুলো কিন্তু 1 2 3 আর 6 হবে না, গুণনীয়কগুলো কি হবে, এটাই হবে। আচ্ছা, তারপরে 6-এর যদি আমি গুণিতকগুলো লিখি, গুণিতক মানে কি, একটা সংখ্যাকে, একটা সংখ্যা দ্বারা যতগুলো সংখ্যাকে ভাগ করা যায়। আর গুণনীয়ক মানে কি, একটা সংখ্যাকে যতগুলো সংখ্যা দ্বারা ভাগ করা যায়। তাহলে এখানে কি লিখবো আমরা, 6-এর পরে হচ্ছে 6 লিখবো, 6কে 6 দ্বারা ভাগ করা যায়। তাহলে এখানে 6 12 24। আচ্ছা 6কে 6, এটা হচ্ছে নামতা। আচ্ছা আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম, যে গুণনীয়ক হচ্ছে মানে কি, গুণনীয়ক মানে হচ্ছে নামতা, সেই সংখ্যার নামতা, সেই সংখ্যার। 6 12 3 6 কত, 18 হবে, 4 6 কত হবে, 24 হবে। আচ্ছা এখানে মুছে গেছে। আচ্ছা, তো এইভাবে আসলে যাইতেই থাকবে, কারণ নামতা আসলে কি শেষ হবে বলেন তো। যে 6-এর সাথে আমি যদি 10 গুণ করি তাহলে 60 হবে, 6-এর সাথে যদি 1 লাখ গুণ করি তাহলে 6 লাখ হবে, 1 কোটি গুণ করলে 6 কোটি হবে। তাহলে গুণনীয়কের আসলে শেষ আছে, এটা হচ্ছে লিমিটেড। আর গুণনীয়কের শেষ, আমাদের গুণিতকের শেষ নাই, গুণিতকের শেষ নাই কিন্তু গুণনীয়কের শেষ আছে। তাহলে কি বলবো আমরা, যে এখানে এটা কি, এটা হচ্ছে লিমিটেড, এটা হচ্ছে আনলিমিটেড। শেষ নাই। আর এগুলা হচ্ছে কি, গুণনীয়ক, এটা হচ্ছে গুণিতক। আচ্ছা তাহলে দেখেন তো, এই যে আমরা যেটা বললাম যে নামে ছোট মানে বড়, জিনিসটা কি আসলে। তাহলে আমরা যেটা বুঝলাম এখানে, যে গুণনীয়ক একটা নির্দিষ্ট সংখ্যক মান, আর গুণিতক হচ্ছে আনলিমিটেড, যেটা শেষ হবে না। এখন এখানে এই মানগুলো খেয়াল করেন তো, 1 2 3 আর 6, এই মানগুলো কি, যেটা দেখতেছেন এখানে পরের মানগুলো কি আছে, 6 12 18 24 আছে না। তাহলে দেখেন তো, এই মানগুলো থেকে এই মানগুলো কি বড় না। তার মানে কি, যে আমাদের গুণনীয়কের মানগুলো ছোট হয় আর গুণিতকের মানগুলো কি হয়, বড় হয়। কেন বড় হয় এটা তো বুঝতেই পারতেছেন, যে এটা হচ্ছে নামতা যায়, তো 6 থেকে বড় মানগুলো হবে, আর এই মানগুলা 6 থেকে কি হবে, ছোট হবে বা 6 সমান হবে। তাহলে গুণনীয়ক কি, নামে বড় হলো মানে ছোট, আর গুণিতক হচ্ছে নামে ছোট হলেও কি হবে, মানে বড় হবে। আচ্ছা
এখন যে জিনিসটা পড়লাম সেই জিনিসটাকে একটু সুন্দর করে ব্যাখ্যা করি আমরা। যে 6 লিখছিলাম, 6 1 2 3, তারপরে 6 লিখলাম। তারপরে এখানে হচ্ছে কি লিখছিলাম 6, তারপরে হচ্ছে 12 18 318 424 530, এইভাবে যাচ্ছে, তাই না? এখন দেখেন এখানে হচ্ছে আচ্ছা এই মানগুলা দ্বারা 6কে ভাগ করা যায়, 6কে ভাগ করা, 6 ভাগ করে এই মানগুলাকে কি করে, এই মানগুলা দ্বারা 6কে ভাগ করা যায়, আর এই মানগুলাকে কি করা যায়, 6 দ্বারা ভাগ করা যায়, 6 দ্বারা ভাগ করা যায়। আচ্ছা আচ্ছা, আমার পড়া এই যে যে দেখতেছেন সেগুলো হচ্ছে অনেক দিন ধরে নোট করা পড়া, ঠিক আছে? তো এই পড়াগুলো একদম হচ্ছে মনে করেন যে কি বলে যে একদম সার সংক্ষেপ, একদম সবগুলো জায়গা থেকে সংরক্ষণ করে তৈরি করা আর কি। তা আপনাদের এই জিনিসটা খুবই উপকার হবে, আপনাদের কষ্ট করে সব কিছু খোঁজা লাগবে না। তাহলে এই মানগুলো দ্বারা 6কে ভাগ করা যায়, আর এই মানগুলোকে 6 দ্বারা ভাগ করা যায়, 6 ভাগ করতে পারে। এই মানগুলো 6কে ভাগ করে, এই মানগুলোকে 6 ভাগ করে। বুঝে গেছে কথা? এখন আশা করি জিনিসটা বোঝা গেছে। একটা জিনিস আছে, সেই জিনিসটা কি সেটা আমরা শেষ করবো আর কি। এখন দেখেন এখানে একটা দুইটা সংখ্যার গুণফল, আমাদের যদি দুইটা সংখ্যা বলে, ঠিক আছে, সেই সংখ্যা দুইটা যদি আমরা মনে করেন যে নিলাম 6 আর 8 নিলাম, এই যে দুইটা সংখ্যা, এই দুইটা সংখ্যার যদি আমরা গুণ করি তাহলে যেই মানটা বের হবে, আর এই দুইটার লসাগু আর গসাগু বের করব আমরা, সেই দুইটা লসাগু গসাগু যদি গুণ করি তাহলে একই রেজাল্ট আসবে, তাই না? ম্যাজিকের মতো জিনিসটা, তাই না? আচ্ছা এখন দেখেন আমরা প্রথমে হচ্ছে কি করব, এটার গুণ করে মানটা রাখি, যে সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল কি হবে, 6টা কত হয়, 48 হয়। 6টা কত হয়, 48। এখন এই দুইটার হচ্ছে আমরা কি করব, লসাগু আর গসাগু বের করব। আমাদের যে প্রসেস আছে সহজ পদ্ধতি, লসাগুর ক্ষেত্রে ইউক্লিডীয় পদ্ধতি। তো এখন দেখেন এখন আমরা কি করব, এখন হচ্ছে 2 দ্বারা ভাগ করা যায়, দুইটাকে তাহলে আমরা 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা ভাগ করলে এখানে আসবে 3, এখানে আসবে কত, 4। এখন দেখেন 3 আর 4 এই দুইটার মধ্যে যদি আমি ধরি যে 2টাকে ভাগ করা যায় এমন কোনো মান আছে কি? না। 4কে 2 দ্বারা ভাগ করা যাবে, কিন্তু 3কে কি যাবে না। তারপর 3কে 3 দ্বারা ভাগ করা যায়, 4কে কি ভাগ করা যাবে না। তাহলে এইখানে আর আমরা লসাগু করতে পারবো না, ঠিক আছে? লসাগুর জন্য কোনো মানও নিতে পারবো না, বা ভাগ করার মতো কোনো মান নাই। তাহলে কি করবো, আমাদের আগের প্রসেস, যে সবগুলোকে গুণ করতে হবে। অতএব লসাগু কি হবে, 2 গুণন 3 গুণন কত হবে, 4 দিলাম। তাহলে কি হবে, 3 4 কত হয়, 12, 12 দুগুণে কত হয়, 24। আর গসাগুর ক্ষেত্রে আমরা বলছিলাম কি, আমাদের সহজ নিয়ম, যে এই যে আমাদের যে বর্ডার থাকবে তার পাশে যে মানটা, বর্ডারের পাশের মানটা শুধু নিলে, বর্ডারের পাশের মানগুলো নিলেই হবে। তাহলে এখানে গসাগুটা কি হবে, গসাগুটা হবে হচ্ছে কত, 2। গসাগু কত হবে, 2। এখানে আমাদের যেটা বললাম লসাগু আর গসাগুর গুণ করি,
গুণফল কত হচ্ছে দেখেন তো, 24 নিব আমি, গুণ 2 করলাম, 24 আর 2 গুণ করলাম। এখানে লাইট পড়তে পারে, আমি জিনিসটা সাইডেও দেখাই দিব। 24 দুগুণে কত হবে, 48 হবে। 24 দুগুণে কত হবে, 48 হবে। তাহলে এখানে হচ্ছে আমাদের 24 গুণন 2 যদি করি তাহলে কত হবে, 48 হবে। ঠিক আছে, তাহলে দেখেন এইখানেও আমার 48, এইখানেও আমার 48 আসছে, তাই না? আমাদের মিলে গেল না, যে দুইটা সংখ্যার গুণ করলাম ওইটা 48 হলো, তারপর আমার লসাগু আর গসাগুর যে মানটা আছে সেটাও আমি গুণ করলাম, সেটাও কি আসলো, 48 আসলো। তার মানে এটাকে আমরা একটা সমীকরণ দাঁড় করাইতে পারি বা সূত্রের মতো দাঁড় করাইতে পারি কি, যে দুইটা সংখ্যা গুণফল ইকুয়াল ওই দুইটি সংখ্যার লসাগু গুণ গসাগু। ঠিক আছে, তাহলে আমরা লিখে ফেলি। আশা করি আমাদের যে মানে সূত্রের প্রমাণটা কিভাবে হয় আসলে সেটা বুঝতে পারছি। ঠিক আছে, এটা সব ক্ষেত্রেই সত্য হবে, যে কোনো সংখ্যার জন্যই কি হবে, এটা সত্য হবে। সেটা কি, যে দুইটা সংখ্যার লসাগু আর গসাগুর মান যদি আমি গুণ করি ওই দুইটা সংখ্যার গুণফলের সমান হবে। তো এরপরের আজকে এই পর্যন্তই থাকুক। ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা কি করব, পরের ক্লাসে হচ্ছে লসাগু গসাগু কয়টা প্রসেসে করা যায় সেটা জানবো। ঠিক আছে, সেই প্রসেসগুলো একটু দেখব। তারপরে হচ্ছে কীভাবে আমরা আমাদের যখন পরীক্ষার ক্ষেত্রে অঙ্কগুলো আসবে সেগুলো কীভাবে করব, সেগুলোর জন্য কী কী মনে রাখতে হয়, ঠিক আছে, টেকনিকগুলো কী কী সেগুলো জানবো। তারপর কিছু ম্যাথ সলভ করব। আর ওই ক্লাসের পর থেকে আমরা সিরিয়াল বাই লসাগু গসাগুর যে ম্যাথগুলো আছে সিরিয়াল বাই পড়া শুরু করব। আর আপনাদের যদি কোনো ম্যাথ মানে বুঝতে অসুবিধা হয় বা মনে হচ্ছে যে এই ম্যাথটা আমার কেউ করে দিলে ভালো হবে, সেটাও মেসেজে পাঠাইতে পারেন, কমেন্টে দিতে পারেন। তাহলে আমি কি করব, সেই অঙ্কগুলো আমি ভিডিও ক্লাসে নিয়ে আসবো। আচ্ছা, কি সে পড়তেছিলাম যে দুইটা সংখ্যার মধ্যে যে লসাগু আর গসাগুর যে গুণফল হবে সেটা সংখ্যাদ্বয়ের গুণফলের সমান হবে। তো আমাদের এই পাশের অংশে কিছু জিনিস কি আছে, বর্ণনা করা আছে। এই জিনিসটা আমরা এখনও দেখি নাই। তো এখানে কি লিখে রাখছে, যে কিওয়ার্ড। তো এই যে এখানে যে কিওয়ার্ডগুলো আছে, এই কিওয়ার্ডগুলো থাকলে আপনি বুঝবেন হচ্ছে গসাগুর মাধ্যমে হচ্ছে অঙ্ক করতে হবে। আর এই কিওয়ার্ডগুলো যদি দেখেন তো লসাগুর মাধ্যমে অঙ্ক করতে হবে। ঠিক আছে, তো এখানে অনেকগুলো দেখতেছেন কিন্তু আসলে অনেকগুলো না, হ্যাঁ, পুনরায় অনেকগুলো আছে, একই অনেকগুলো আছে, এগুলো দেখা দিচ্ছে আর কি। গসাগু মানে হচ্ছে কি পড়ছিলাম আমরা, গরিষ্ঠ, তার মানে হচ্ছে কি বেশি হবে, বড় হবে, বৃহত্তম হবে, তাই না? এই জিনিসগুলো এখানে চলে আসছে। আপনি ওইভাবে মনে রাখবেন, আপনার কিওয়ার্ডগুলো মুখস্থ করতে হবে না, বোঝা গেছে কথা? বুঝে পড়বেন, তাহলে হচ্ছে অল্প পড়লেই পড়া হয়ে যাবে আর কি, আর পড়া অনেক দিন মনে থাকে বুঝে পড়লে। গসাগু মানে হচ্ছে বড়, তার মানে হচ্ছে বড় যে জিনিসগুলো আছে, বড়, বৃহত্তম, তারপরে কি বলতে পারে, তারপরে সর্বাধিক, সর্বোচ্চ, তাই না? এই জিনিসগুলো যে সর্বোচ্চ, সর্বাধিক, সবচেয়ে বেশি, বৃহত্তম, বড়, এই জিনিসগুলো থাকলে হচ্ছে গসাগু হবে। আর লসাগুর ক্ষেত্রে হচ্ছে কি, লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ, তোমার হচ্ছে সর্বনিম্ন, ক্ষুদ্রতম, তারপরে কি কম, এই জিনিসগুলো আসবে। ছোট, সর্বনিম্ন, কম, ছোট, ক্ষুদ্রতম, পুনরায় একত্রে, এই কথাটা বারবার দেখবেন আপনারা বিভিন্ন অঙ্কে, পুনরায় একত্রে, পুনরায় একসাথে, এই দুই জিনিসটা কিন্তু একই, এক জায়গায় একত্রে বলবে, এক জায়গায় একসাথে বলবে পুনরায়। ঠিক আছে, তারপরে শুধু পুনরায় বলতে পারে, শুধু হচ্ছে আবার, পুনরায় আবার বলতে পারে, তারপরে একই সময় বলতে পারে, একই সাথে বা একসাথে বলতে পারে,
উভয় বলতে পারে, একই বলতে পারে। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম।